আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে জাতিসংঘে দুইটি পরিষদ আছে, মানে দুইটি স্তর আছে। আমরা যেমন বলি উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এরকম তাদের একটা সিস্টেম হচ্ছে যে সাধারণ পরিষদ, আরেকটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। সাধারণ পরিষদে সারা পৃথিবীর 193টা দেশই সেটার সদস্য। আর যদি বলি নিরাপত্তা পরিষদ, তাহলে নিরাপত্তা পরিষদে 5টি দেশ হচ্ছে স্থায়ী সদস্য, আর বাকি 10টি দেশ অথবা তার চাইতে বেশি অস্থায়ী 2 বছর মেয়াদী সদস্য হতে পারে নিরাপত্তা পরিষদে। আচ্ছা, এই 5টি দেশ আবার কোন 5টি দেশ যারা স্থায়ী সদস্য? তারা হচ্ছে ওই 5টি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় লাভ করেছিল। এখন এখান থেকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ধরেন সারা পৃথিবীর 193টা রাষ্ট্র মিলে অথবা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে একটা ভোট হচ্ছে। সেই ভোটে স্থায়ী সদস্যদের যে 5 আর অতিরিক্ত 10-15টা সদস্য মিলে যদি ভোট দেয় কোনো একটা ডিসিশনে, 14টা দেশ ধরেন পক্ষে ভোট দিয়েছে এবং স্থায়ী 5 সদস্যের কোনো একটা দেশ ওই সিদ্ধান্তে ভেটো দিয়েছে, তাহলে 14 জনের দেওয়া ডিসিশন, 14টা দেশের দেওয়া ডিসিশন বাতিল বলে গণ্য হবে। এইটা আপনার স্মরণে রাখা উচিত এই কারণে যে যারা আমাদেরকে আসলে সারা পৃথিবীব্যাপী গণতন্ত্রের দাস দিচ্ছে এবং যেখান থেকে গণতন্ত্রের উত্থান হচ্ছে, তারা তাদের সংস্থার মধ্যে একনায়কতন্ত্র বাস্তবায়ন করে রেখেছে। মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো একটা ডিসিশনে ভেটো দেয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে দিই। আচ্ছা, এই 5টা দেশের মধ্যে কারা কারা আছে? ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আছে, চায়না আছে, রাশিয়া আছে এবং তার সাথে ফ্রান্স আছে। 5টা হচ্ছে মূল দেশ, যেটাকে P5 বলা হয়। আজ থেকে কিছু বছর আগে, এটা সম্ভবত 2021 সালের নভেম্বর মাসে ফুড ইজ এ বেসিক হিউম্যান রাইটস এই বিষয়ে একটা ভোট হয়েছিল, যেখানে বলা চলে যে জাতিসংঘের সকল দেশ ভোট দিয়েছিল। মানে খাদ্য বা খাবার হচ্ছে মানুষের বেসিক অধিকার, মানে মূল মৌলিক মানবিক অধিকার, যে একজন মানুষকে খাবার দিতে হবে, একজন মানুষের অধিকারের মধ্যে খাবারটা পড়ে, এই বিষয়ে ভোট হয়েছিল। প্রথমত তো মানুষ খাবার খাবে কি খাবে না এই বিষয়ের অধিকারের উপরে ভোট করা, এটা হচ্ছে একটা হাস্যকর বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার উপরে যখন ভোট হলো তখন অধিকাংশ দেশ পক্ষে ভোট দিল, কিন্তু ইসরায়েল এবং তার সহচর্য বড় ভাই এটাতে ভেটো দিল। এবং এই ভেটো দেওয়ায় কি হলো? এই ডিসিশন এবং এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলো না। কেন বাস্তবায়ন হয়নি সেটার মজার বিষয় হচ্ছে আজকে যে গাজায় ত্রাণ ঢুকতেছে না, ত্রাণ ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কেন আপনি এটার বিষয়ে লিগ্যাল নোটিশ দিতে পারবেন না? কেননা এটা মানুষের মৌলিক অধিকারের মধ্যে নয়। মানে ইসরায়েলের কাছে মানুষকে খাবার খাওয়ানো বা মানুষের খাবার দেওয়া এটা কোনো কি নয়, মৌলিক অধিকার নয়। মানে আপনি যদি খাবার না খেয়ে মরে যান আমার চোখের সামনে, আপনি আমার উপরে কোনো ক্লেম করতে পারবেন না, কোনো কেস করতে পারবেন না। আমি যদি আপনাকে ক্ষুধার্ত মেরে ফেলি, ওকে, এটা কোনো জুলুম না, এটা কোনো অপরাধ নয়। কেন? এটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মৌলিক অধিকারের মধ্যে কি পড়ে? LGBTQ পড়ে, এটা মানুষের মৌলিক অধিকার। তারপরে আরেকটা ডিসিশন বলি, যখন রোহিঙ্গাদের উপরে অত্যাচার করা হলো তখন অধিকাংশ দেশ, এমনকি নিরাপত্তা পরিষদেরও অনেক দেশ ডিসিশন দিল যে রোহিঙ্গা এটা একটা জেনোসাইড চলেছে, এখানে একটা হত্যাযজ্ঞ চলেছে, আমাদেরকে এটা বন্ধ করতে হবে। এইটার বিরুদ্ধে একটা দেশ ভেটো দিল, নিরাপত্তা পরিষদের 5 সদস্যের একটা দেশ, চায়না ভেটো দিল। চায়না যখন ভেটো দিল তখন রোহিঙ্গায় জেনোসাইড হয়েছে এটা অস্বীকার করা হলো এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশ থেকে যে উদ্বাস্তু করে পাঠিয়ে দেওয়া হয়েছে এটাও অস্বীকার করা হলো। মানে জাস্ট আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে নিরাপত্তা পরিষদের 5 সদস্যের কোনো একটা সদস্য যদি কোনো ডিসিশনে ভেটো দেয়, তাহলে আমি সারা পৃথিবীর 750 কোটি মুসলিম অথবা সারা পৃথিবীর 193টা দেশের মধ্যে 192টা দেশও যদি পক্ষে ভোট দেয় আর নিরাপত্তা পরিষদের কোনো একটা দেশ যদি ভেটো দেয়, তাহলে ওই ডিসিশন বাতিল বলে গণ্য হবে। আমার মনে হয় না যে পৃথিবীতে এর চাইতে জঘন্য, বর্বর, নির্মম, হাস্যরসাত্মক রুলস এবং নিয়ম হতে পারে। এটা গেল তাদের নিরাপত্তা পরিষদের ডিসিশন সংক্রান্ত কথা। এরপরে আসেন জাতিসংঘ আসলে পৃথিবীতে কোথায় কোথায় সফল বা কোথায় কোথায় বিফল হয়েছে, আমি একটু সেটার ইতিহাস টানার চেষ্টা করব, কারণ আসলে ইতিহাস না টানলে আমি আমার মূল কথায় যেতে পারবো না, এটা আপনাদেরকে জানা উচিত। সমস্যা হচ্ছে যে আসলে মানুষের কাছে স্লোগান দেওয়ার সময় আছে, মানুষের কাছে একটা সম্মেলনে গিয়ে 5 মিনিট একটা বক্তব্য দেওয়ার সময় আছে, ওনার নেতৃত্ব দেওয়ার সময় আছে, কিন্তু আসলে বিশাল একটা বিষয় নিয়ে উনি পড়াশোনা করবেন, জ্ঞান অর্জন করবেন, এটার সময় যেমন সাধারণ জনগণের নাই,
এটার সময় তেমন আমাদের পলিটিশিয়ান বড় বড় নেতাদেরও নাই, কেননা উনি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। তো ইউনাইটেড নেশনের পিছনে কি আছে এটা নিয়ে পড়াশোনা করে স্টাডি করার মতো সময় ওনার নাই। তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে একটু জানানোর চেষ্টা করব। যখন 1947-এ ভারত পাকিস্তান আলাদা হলো, ঠিক এই সময়ে আর একটা প্রস্তাবনা পেশ করা হয়েছিল, সেটা হচ্ছে যে ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা হবে। এই ফিলিস্তিন রাষ্ট্রকে বন্টন করা মানে মুসলমানদের জন্য একটা সীমানা হবে এবং এখানে ইহুদিদের জন্য আর একটা রাষ্ট্র তৈরি করা হবে। এই প্রস্তাবনাটা এসেছিল 1947-এ। এই 47-এর এই ডিসিশনটা বাস্তবায়ন হয় 48-এ গিয়ে 1948 সালে। 1948 সালে যখন এই ডিসিশন বাস্তবায়ন হয় তখন 33টার মতো দেশ এটার পক্ষে ভোট দিয়েছিল, 13টার মতো দেশ এই ডিসিশনের বিরুদ্ধে ভোট দিয়েছিল, বিশেষ করে আরব কান্ট্রিগুলো, এবং 10টার মতো দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। তখন 33টা দেশের ভোটের উপর ভিত্তি করে ফিলিস্তিন রাষ্ট্রটাকে বন্টন করা হয়। এই ফিলিস্তিন রাষ্ট্রটা যখন বন্টন হয় তখন ওইখানে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে 30%। জনগণের জন্য বরাদ্দ করা হলো তৎকালীন ফিলিস্তিনের 65% এরিয়া, মানে 33% জনগণকে দেওয়া হবে 65% এরিয়া, আর 77% জনগণকে দেওয়া হবে 45% এরিয়া। পৃথিবীতে এর চাইতে ক্রিটিসাইজমূলক ডিসিশন হতে পারে না। আচ্ছা, এরপরে যখন এই ডিসিশনটা সিদ্ধান্ত গ্রহণ হলো, তারপরে আরব ইসরায়েল যুদ্ধ হলো, তারপরে এখানে যা হওয়ার তা হলো, সেটা আমরা দেখেছি, এখন পর্যন্ত চলছে। আমরা ওইটার দিকে আবার আসবো। এরপরে আসেন যখন আরেকটু ইতিহাস টানি, সেটা হচ্ছে 2রা আগস্ট 1990 সালে যখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালালো। তখন সাদ্দাম হোসেন ইরাকের উপরে হামলা চালানোর কারণে তৎকালীন ইউএনের সিকিউরিটি কাউন্সিল যারা, তারা একটা রেজুলেশন পাশ করলো 660 নামে। সেই রেজুলেশনের উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন বলল যে ইরাককে এখনই কুয়েতের উপরে হামলা বন্ধ করতে হবে। ইরাক যখন কুয়েতের উপরে হামলা বন্ধ করলো না, তখন নভেম্বর মাসের মিডিলের দিকে ইউনাইটেড নেশন নতুন আর একটা রেজুলেশন বাস্তবায়ন করলো। সেই রেজুলেশনের নাম হচ্ছে 678। এই রেজুলেশনের উপর ভিত্তি করে বাধ্য করা হবে সাদ্দাম হোসেনকে যে আপনি ইরাকে আপনার আর কোনো আক্রমণ চালাতে পারবেন না, এবং এইটার জন্য একটা সময় বেঁধে দেওয়া হলো 14ই জানুয়ারি পর্যন্ত 1991 বা 92 সালে। সাদ্দাম হোসেন যখন 14ই জানুয়ারি পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করলো না কুয়েতের ওপরে, তখন তারা তাদের নতুন অ্যাক্ট অনুযায়ী 17ই জানুয়ারি 35টা দেশের কোয়ালিশন ফোর্স মিলে অপারেশন ডিজার্ট স্টর্ম চালায় 17ই জানুয়ারি থেকে নিয়ে শুরু করে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। এবং বলা চলে যে শুরুর 100 ঘন্টার মধ্যে ইরাকের বাহিনীকে তারা কুয়েতে পরাজিত করে এবং সাদ্দাম হোসেনকে ইরাকে ব্যাক যেতে বাধ্য করে। এখানে যেটা আপনাদের জানার জন্য বিষয়, সেটা হচ্ছে যে কুয়েত থেকে সাদ্দাম হোসেনকে তারা ফিরিয়ে দিতে পারতেছে ইরাকে, এবং যখন সাদ্দাম হোসেন ডিসিশন মানতেছে না, তখন 35টা দেশ মিলে বাধ্য করা হচ্ছে তার উপর সরাসরি আক্রমণ চালিয়ে তাকে কুয়েত ছাড়ার জন্য। এরপরে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানে ইরাকের বিরুদ্ধে একটা তারা ক্লেম করে, সেটা হচ্ছে যে ইরাকের কাছে WMD অর্থাৎ উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন, মানে ব্যাপক মানুষকে ক্ষতি করতে পারে এরকম রাসায়ন পদার্থ আছে। এইরকম একটা পদার্থের কথা বলে তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়। এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের, যেই কমিশন ইরাকে যায়, ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে WMD আছে কিনা, অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কিনা। এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে WMD নাই, তখন উইপেন্স অফ মাস ডিস্ট্রাকশন নাই। এইটা বলার পরে 2001 সালে 9/11 হয়, মানে টুইন টাওয়ারে হামলা হয়, একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা। 2001 সালের 9/11-এর এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। যখন 1991 সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না, তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাখোশ ছিল, এবং 1994 সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে, যে সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা। ঠিক এটা ছিল 1994 সালের ঘটনা। 2001 সালে হলো 9/11-এর যুদ্ধ। 2001 সালে 9/11-এর যুদ্ধ হওয়ার পরে 2002 সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো, যেখানে WMD আছে, অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে। এইটার কথা বলে 2003 সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স, তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে। ইরাকের ওপর হামলা করা হয় 20 মার্চ 2003 সালে। অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয়। 2003 সালের 9 এপ্রিল পৃথিবীর ইতিহাসের
এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কালচারের কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয় এবং 13ই ডিসেম্বর 2003 সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন। এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন, কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে, এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা সবাই জানি যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ইরাকের উপর একটা স্যাংশন চালানো হয়, একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে। যেই ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য 35টা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য, ওই ইউনাইটেড নেশনে যখন ইরাকের উপরে বর্বর হামলা চালানো হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে, তখন তারা যুদ্ধ করেছিল, যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই। এটা জাতিসংঘের ব্যর্থতা। এরপরে আসেন 2011 সালে লিবিয়াতে যখন মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। আসলে ওই সময় যখন 2011 সালে মুয়াম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে লিবিয়ায় আন্দোলন হচ্ছিল, ঠিক এই সময় তিউনিসিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় সিরিয়ায় আন্দোলন হয়েছে, ঠিক এই সময় আরও কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে। আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না। সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। শুধু আমি এতটুকু বলি যে মুয়াম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন, ওনাকে যখন গ্রেফতার করা হলো, ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত হলেন, তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো, এমনকি প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মুয়াম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল। উনি 43 ইয়ার্স 43 বছর লিবিয়া শাসন করেছেন। উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই। কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো। কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত। কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর 50% খরচ সরকার বহন করতো। এক কথায় লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত। কিন্তু যখন 2011 সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো, তখন বিদ্রোহীদেরকে, এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে, সেগুলো বললে অনেক সময় যাবে। যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে 1973 নামে, যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার উপরে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাই জোন ঘোষণা করে। নো ফ্লাই জোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না। এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য, বিশেষ করে পাশ্চাত্যের যে অ্যালাই বাহিনী আছে, সেই অ্যালাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য। এই যে লিবিয়ার উপরে হামলা চালানো হলো, আজকে রানিং লিবিয়ার কি অবস্থা? 2011 সালের আগে যে লিবিয়া ছিল আর 2011 সালের পরে যে লিবিয়া হয়েছে, এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে। আজকের যে ভঙ্গুর লিবিয়া, যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, যে নির্মম নির্যাতিত ইতিহাসের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে, এই ইতিহাসের পেছনের প্রোপাগান্ডা কে চালিয়েছে? ফ্র্যাঙ্কলি যদি আমি বলি, স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর হিংসাড়ায় যদি বলি, তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন। তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা, এই অবস্থার জন্য কি দায়ী? ইউনাইটেড নেশন দায়ী। এরপরে আসেন 1992 সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধের শান্তি রক্ষা করার নামে ইউনাইটেড নেশন তাদের ফোর্স পাঠিয়েছিল। সেই ফোর্সের একটি ঘটনা 1993 সালে ফাঁস হয়ে আসে, যে ব্ল্যাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয়, মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল। এই ঘটনার পরে দেখা গেছে যে এইখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্ল্যান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন। এরপরে যদি আমি আসি স্রেব্রেনিৎসার গণহত্যা, মানে বসনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি, যেটা 1995 সালে হয়েছিল, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়ে। সেখানে কি হয়েছিল? বসনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল। এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয়, যে জোনের নাম সেফ জোন। এই জোনটা ঘোষণা দেয় কে? এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন, মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায়। বসনিয়ার যে অমুসলিম বাহিনী আছে, সার্ব বাহিনী, সেই সার্ব বাহিনী থেকে বাঁচানোর জন্য। কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র 1-2 দিনের ব্যবধানে 8000-এরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয়। 8000-এরও বেশি
8,000-এরও বেশি নিরাপরাধ মুসলিমদেরকে, অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয়, যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জিনোসাইড হিসেবে ঘোষণা করেছে। কিন্তু এই যে 8,000 মুসলিম হত্যা হলো বসনিয়ায়, এই 8,000 মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে? এই 8,000 মুসলিম যে নিহত হয়েছে, এটা তো ইউনাইটেড নেশনের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে, এটার কোনো বিচার হয়নি। আরেকটু সামনে আসেন, রুয়ান্ডায় 1994 সালে যে গণহত্যা হয়েছিল, ওই গণহত্যার বিষয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেট টু ওয়াচ পিপল বিং স্ল্যাডারেড বাট নট টু স্টপ দ্য কিলিং। মানে রুয়ান্ডার এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল, কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশন বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে নাই। বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল, ওই কমান্ডার রোমিও ডালেয়ার, উনি বলেছেন জাস্ট আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল, স্টপ দ্য কিলিংয়ের কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় নাই। এরপরে আসেন, আমরা যদি এখন বলি একটু আমাদের পাশের দেশ আসি, ভারতে এই যে 47-এর পর থেকে কাশ্মীরে যে জুলুম এবং যে অত্যাচার চলেছে, এই জুলুম এবং অত্যাচারের বিষয়ে জাতিসংঘের একটা রেজুলেশন ছিল, যে রেজুলেশন হচ্ছে UNSC রেজুলেশন 47 নামে। এই রেজুলেশনের আন্ডারে কি ডিসিশন গ্রহণ করা হয়েছিল, যে কাশ্মীরের জনগণ ভোট দিবে এবং তাদের ভোটের উপর ভিত্তি করে কাশ্মীরের জনগণ পাকিস্তানে যাবে, কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র পাবে, নাকি কাশ্মীরের জনগণ ভারতের সাথে সংযুক্ত হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। প্রস্তাবনা পাশ হয়ে আছে, কিন্তু 47-এর পর থেকে অদ্যাবধি কাশ্মীরের জনগণ কোথায় যাবে এই মর্মে কোনো ভোট হয় নাই। এবং এখানে আরও একটা কথা বলি, মানবাধিকার লঙ্ঘন যে হয়েছে কাশ্মীরে, সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন অথবা ইউনাইটেড নেশনের আরও যে সমস্ত সহযোগী NGO আছে, তাদের রিপোর্ট অনুযায়ী, ভেতরে যা হয়েছে সেগুলো পরের কথা, তাদের রিপোর্ট অনুযায়ী 47-এর পর থেকে টিল নাও, মানে 2022 পর্যন্ত শুধুমাত্র কাশ্মীরি নিহত হয়েছে 90,000-এরও বেশি। কত হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, কত হাজার বিদ্রোহীরা তাদের চোখ হারিয়েছে, কত শিশু তার সন্তানকে হারিয়েছে, এটার তো কোনো হিসাবই নাই। এই যে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে যে জেনোসাইড চালানো হয়েছে, 2018 এবং 19 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যখন পরপর 2টা রিপোর্ট পেশ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়া হলো ভারতে। সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারে নাই। যেই ইউনাইটেড নেশন কাশ্মীরি সমস্যার সমাধান করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন বর্তমানে বিগত 2 বছরে গাজায় 50,000-এরও বেশি মানুষ মারা গেছে, এই 50,000-এরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই, সেই ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন? সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে? সেই ইউনাইটেড নেশনের কিসের ক্ষমতা আছে? যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের 40 বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন ইরাকের নিরীহ মানুষদের হত্যা বন্ধ করতে পারে নাই, যেই ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছে, পিটিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে, এই যে বিষয়গুলোর বিচার করতে পারে নাই, যে ইউনাইটেড নেশন কাশ্মীরের স্বায়ত্ত শাসনের অধিকার 371 ছিনিয়ে নেওয়ার পরে কোনো অ্যাকশন নিতে পারে নাই, সেই ইউনাইটেড নেশন কোনোদিনই ইউনাইটেড নেশন নয়, সেটা কোনোদিনই জাতিসংঘ নয়, সেটা কোনোদিনই আমার এবং আপনার জন্য কল্যাণকর বা কল্যাণকামী হতে পারে, এইটা চিন্তা করাটাও ভুল।